নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর ৭৯তম এপিসোডে। ঘটনা শুরু করার আগেই একটা কথা বলে রাখতে চাইছি, সকলকে শুভ পয়লা বৈশাখ এবং বিলেটেড ঈদের শুভেচ্ছা। ঘটনা শুরু করার আগে আরও একটি কথা জানিয়ে রাখতে চাইছি তোমাদেরকে, আর সকলের কাছে ক্ষমা প্রার্থী যে আমার গলার অবস্থা খুব খারাপ, তাই চেষ্টা করছি তোমাদেরকে ঘটনাটা ভালো করে বলার। তোমরা একটু কষ্ট করে শুনে নিও। সামনের সপ্তাহের মধ্যে হয়তো আমি ভালো সুস্থ হয়ে যাব, আবারও হয়তো ভালো করে আমার ঘটনাগুলো শুনতে পারবে আমার কণ্ঠে। ঘটনা শুরু করার আগে আরও একটা কথা জানিয়ে রাখতে চাইছি, প্রেত কাহিনীতে কিন্তু এই ধরনের এন্টিটির ঘটনা এর আগে কখনো শোনানো হয়নি, তাই আজকে ঘটনাটি শুরু করার আগেই জানিয়ে রাখতে চাইছি এটি একটি জল পিশাচকে কেন্দ্র করে ঘটনা। আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। আশা করছি তোমাদের ঘটনাটা ভালো লাগবে এবং আমাদের চ্যানেলে যদি কোনো ঘটনা তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে বেল বাটনটা নোটিফিকেশন অন করে রেখে দিও এবং কেউ যদি ঘটনা আমাকে পাঠাতে চাও ডেসক্রিপশানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশান থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে পারো। আমাদের মেন ঘটনা পাঠাতে তোমরা পারো হচ্ছে হোয়াটসঅ্যাপেতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100408986 এবং আরও সমস্ত ডেসক্রিপশানে ডিটেলস পেয়ে যাবে। চলে যাচ্ছি ঘটনাতে। আজকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি মগরার বাসিন্দা এবং তিনি যে গ্রামে থাকে তার কিছু কারণ বিশেষের জন্য তিনি আমাকে লিখে পাঠিয়েছিল যে দিদিভাই আপনি আমার গ্রামের নামটি দয়া করে গোপন রাখবেন। সেই সূত্রে আমি গ্রামের নামটি গোপন রাখছি এবং সেখানেই তিনি তার পুরো ফ্যামিলি নিয়ে জয়েন্ট ফ্যামিলিতে থাকতেন এবং সেইখান থেকেই যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাই উনি আমাকে ঠিক যেমনভাবে বলেছেন আমি ঠিক তেমনভাবেই আপনাদেরকে গুছিয়ে শোনাচ্ছি। নমস্কার দিদি, আমি সমীর মণ্ডল। আমি আপনার চ্যানেলের নতুন শ্রোতা এবং বেশ কিছুদিন ধরেই আপনার কিছু পুরনো এপিসোড আমি শুনেছি। আপনার কণ্ঠে শুনে আমার খুব ভালো লেগেছিল এবং তাই ভাবলাম যে আমারও সঙ্গে যে ঘটনাটি আজ থেকে ২-৩ বছর আগে ঘটে গেছে সেই ঘটনাটি আপনাকে যদি শেয়ার করি আপনি আপনার শ্রোতাদেরকে শোনান, আমার বেশ ভালো লাগবে, তাই আপনাকে আমি পাঠালাম। ভালো লাগলে আপনি আপনার মতন করে শোনাবেন। আমরা যখন ছোট ছিলাম মা, কাকিমা, জেঠিমা, পাড়ার অনেক বৃদ্ধ মানুষদের মুখে বহুবার শুনে এসেছি যে আমাদের বাড়ির পিছন দিকে বাগানের পাশে যে পুকুরটা আছে সেটি একটি অভিশপ্ত পুকুর। ম্যাক্সিমাম লোকেই ওই জায়গাটাতে অ্যাভয়েড করে যেত এবং রাত্রের বেলার দিকে কেউ সাইকেল নিয়ে ওই পুকুরের পাশ দিয়ে ফিরতে চাইতো না এবং এটাও শোনা গেছে যে ওইখান দিয়ে ফিরলে নাকি সবারই গা হাত পা ভারী হয়ে যায়। তা আমরা কখনো ওইসব শোনার পর কখনো সাহস করে ওই দিক দিয়ে যাওয়া আসা করবো বলে ভাবিও নি, কারণ ভাবলেই যেন গাটা শিউরিয়ে উঠত। হঠাৎ একদিন মা বলল যে ছোটবেলায় যে বাবাই ওইদিকে কখনো যাবি না, আমার বাড়ির ডাকনাম বাবাই। তা মায়ের মুখে অনেকবারই শুনেছিলাম, কিন্তু ছোটোবেলায় যখন বন্ধুরা মিলে ঠিক করেছিলাম পুকুরে চান করতে যাবো, মা বারণ করেছিল যেন আমরা ওই পুকুরে চান করতে না যাই। তার মধ্যে আমাদের যে 3টে বন্ধু চান করতে গিয়েছিল ওই পুকুরে, মায়ের আটকানোতে আমি হয়তো যাইনি, কারণ মায়ের কাছে বকা মার খাবো বলে, বাবা আসলে, কাকা আসলে, জেঠু আসলে অনেক বকা খাবো, তা আমার সাহস হয়নি। আর আমার দাদা ছোট থেকেই আমার মামার বাড়িতে মানুষ হয়েছে, তাই জন্য গ্রামের এই সমস্ত আবভাব কিছুই জানতো না। আমি ছোটবেলা থেকে গ্রামের মানুষ, তাই অনেক পুকুরেই চান করেছি, কিন্তু যেদিন মায়ের মুখে শুনি যে ওই পুকুরে চান করতে যাবি না সেদিনকে আমি আর যাইনি। কিন্তু আমার ওই 3 বন্ধু বলেছিল যে একবার চান করে দেখি না, বাচ্চা সুলভ মন যা হয় অত মাথায় থাকে না। আমরা ভেবেছিলাম হয়তো কিছুই না, এগুলো লোকের বানানো কথা আমাদেরকে যাতে পুকুরে চান করতে না দেয়। তা যাই হোক, ওরা যে 3 জন চান করতে গেছিলো তার মধ্যে দিয়ে হয়তো 2 জন বাড়ি ফিরেছে আর একটা বন্ধু জলে তলিয়ে গেছিল। সেই থেকে আমার মনে একটা আতঙ্ক জন্মে গেছিল। ধীরে ধীরে বড় হই, আমারও বিয়েটা হয়, আমারও ছেলে হয়, আমার ছেলেকেও কিন্তু আমি একইভাবে বড় করছি যে ওই পুকুরে যেন না যাওয়া হয়,
কারণ এরকম অনেকেই আছে যারা গাজোয়ারি করে চান করতে নেমেছে জলে, তারা তলিয়ে গেছে এবং তারা আর বাড়ি ফেরেনি। তারপরেই আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠানের ব্যাপার হয়, আমার ছেলের জন্মদিন। তখন আমার মামার বাড়িতে নেমন্তন্ন করা হয় এবং গ্রামেরও অনেক লোকজনদের নেমন্তন্ন করা হয় আমার ছেলের জন্মদিনে যেন তারা আসেন। এবং আমার দাদা ছোটোবেলা থেকেই মামার বাড়িতে মানুষ হয়েছিল, আগেই বলেছি, কিন্তু ও পড়াশোনায় এত ভালো ছিল, চাকরি সূত্রে ওকে দেশের বাইরে থাকতে হয়। ওকেও ফোন করে আমরা নেমন্তন্ন করি যেন সে আমাদের বাড়িতে আসে, এবং সে এসেও ছিল আমাদের বাড়িতে। এবং আসার পর সে যখন আমাদের মুখে এই ঘটনাগুলো শোনে, হয়তো ওর দেশের বাইরে যাওয়ার আগে এই জিনিসগুলোতে ওর এতটা নেগলিজেন্সি ছিল না যে ও এইসব বিশ্বাস করতো, কিন্তু দেশের বাইরে যাওয়ার পর এই কুসংস্কারগুলো ও মেনে নিতে পারতো না। ওর কাছে মনে হতো যেন এগুলো সব কুসংস্কার, যার ফলে কি হয়েছিল যে দাদা ওই পুকুরে জোর করেই এক প্রকার চান করতে যায়। বহু বারণ করে মা, কাকিমা, জেঠিমা, দাদু এবং পাশে যারা থাকে তারা অনেক বারণ করে যেন আমার দাদা ওই পুকুরে যাতে চান করতে না যায়, কিন্তু দাদা কারোর বারণ শোনেনি। এই বলেছিল যে এগুলো সব তোদের মনের মধ্যে একটা কুসংস্কার ছোট থেকে তৈরি হয়েছে, তাই জন্য এরা। ঠিক আছে, আজকে আমি চান করতে যাচ্ছি, দেখি তো কি হয়। আমার দাদা ওই পুকুর থেকে চান করে আসার পর থেকেই দাদার মধ্যে আমি বলে না, মানে বাড়ির প্রত্যেকেই মানে অন্যরকম জিনিস প্রভাব একটা পড়লে যেরকম হয় সেগুলো দেখতে পায়। যেমন দাদাকে যখন দুপুরবেলায় খেতে দেওয়া হয়েছিল, যে পরিমাণে দাদা ভাত খাওয়া দাওয়া করতো তার থেকে বেশি একটু খাচ্ছিল। তা লোকে ভেবেছে হয়তো চান টান করে এসেছে, চোখও লাল হয়ে গেছিল পুরো, সে মানে ওকে দেখলেই যেন একটু ভয় ভয় লাগছিল। এবং আরও একটা লক্ষ্য করার বিষয় বলে রাখি যে ও খালি জানলার দিকটাতে যাচ্ছিল, যে দিক দিয়ে পুরো পুকুরটা দেখা যায়, সে জানলার ওখানে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু কি বলছিল সেটা আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না। তো বাড়িতে সবাই একটু আতঙ্কিত ছিল যে হঠাৎ করে দাদা চান করে আসার পর এরকম জিনিসপত্রগুলো ঘটছে, এগুলো তো ঠিক না। তারপর দাদা রাত্রিবেলায় ঘুম থেকে উঠে জানলা খুলে বাইরে বারান্দায় গিয়ে বসে দাদা কাউকে দেখতে পেত যে দাদার দিকে কেউ হেঁটে আসছে বা জলের মধ্যিখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, এই সমস্ত জিনিসগুলো দেখতে পেত দাদা। তা এগুলো দাদা কাউকে ঘরে বলেও নি, কারণ দাদার মনে হয়েছিল যে আমি যদি বলি আমি একরকম গাজোয়ারি করেই চান করতে গেছিলাম, যদি আমি কথাগুলো বলি ওরা তখন বকাবকি করবে বা ভয়ও পেতে পারে, আমার কাছে হয়তো নাও আসতে পারে। তাই জন্য দাদা ঠিক করেছিল যে কথাটা যাতে চেপে যেতে পারে। কিন্তু ওই যে কিছু কিছু জিনিস ঘরের মধ্যে ঘটছিল, দাদা একটা জিনিস একটা জায়গায় রাখছে, সেটা কিন্তু ওই জায়গাতে আর থাকছে না, ওই জিনিসটা অন্য জায়গায় সরে যাচ্ছে। এই ব্যাপারগুলো মানে লক্ষ্য করার ব্যাপার ছিল। এবং দাদাকে বারবার যখন একটা কথা বলা হচ্ছে, দাদা যেন সেই রেগে গিয়ে চোখ বড় করে লাল হয়ে যাচ্ছিল, ধীরে ধীরে কথা বলতে আসছে। দাদার মধ্যে এরকম ছিলই না, দাদা ভীষণ শান্ত স্বভাবের ছেলে। তো এই সবগুলো দেখার পর বাড়িতে সবাই তো ভয় পেয়ে যায় যে ওখানে, আর ওকে বারণ করা হচ্ছিল যে পরের দিনও যেন দাদা ওই পুকুরের দিকে না যায় বা স্নান না করে, কিন্তু দাদা কারোর কথাই শুনছিল না। দাদা জোর করেই যখন পুকুরের দিকে চান করতে যায়, চান করতে গিয়ে তলিয়ে যাচ্ছিল এবং হাত ফাত নেড়ে অনেক ছটপট করে বাঁচানোর চেষ্টা করে নিজেকে। আমরা ছোট থেকে এটাও শুনে এসেছি যে আমাদের পাশের পাড়ে একটি জেঠু আছেন, তিনি মুসলিম, কিন্তু সে খুব ভালো ঝাড়ফুঁক করেন এবং মাজারে নিয়ে গিয়ে অনেককেই সুস্থ করে দিয়ে বাড়ি পাঠিয়েছেন। সেই জেঠুটি নিজে নামাজ পড়বে বলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন আমার দাদাকে দেখছে যে ওরমভাবে ভেসে তলিয়ে যাচ্ছে। জেঠু দূর থেকে দেখে কোনো রকমের সাইকেলটা পুকুরের পাড়ের কাছে দাঁড় করিয়ে রেখে জেঠু কিছু না ভেবে জলে ঝাঁপ দিয়ে দাদাকে বাঁচিয়ে ওপরে তোলার পর তো সেই পাড়াতে হই পড়ে যায়, দাদাকে সবাই নিয়ে আসে, দিয়ে জেঠু চলে যায় নিজের কাজেতে। এবং সেই দিন রাত্রির থেকে শুরু হয়
সব কিছু। দুপুরবেলায় ওইরকম একটা দুর্ঘটনা ঘটার পর যখন বাড়িতে সবাই আসি এবং সন্ধ্যাবেলায় সেদিনকে আমার ছেলের অনুষ্ঠান ছিল এবং সেই কারণের জন্য আমরা আরও ভীষণ ব্যস্ত হয়ে উঠেছিলাম অনুষ্ঠানটার জন্য। অনুষ্ঠানটা শেষ হওয়ার পর যখন রাত্রিরে সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুতে যাই এবং আমাদের যেহেতু গ্রামের বাড়ি, অনেকেই সেদিন রাত্রিবেলায় আমাদের বাড়িতে থেকে গেছিলো, কেউ ফিরতে পারেনি, তাই আমরা যে যার ঘরে শুতে চলে যাই। হঠাৎ করে তখন প্রায় রাত 2:30 পৌনে 3টে বাজে। বাইরে পিছন দিকে যে দরজাটা, বাগানের দিকে যাওয়ার রাস্তাটা, মানে যেটা পুকুরের দিকেও যায় ওই রাস্তাটা, ওই মেন দরজা খোলার একটা কটকট করে আওয়াজ পাই। আমার একটু সন্দেহ হয়, এত রাত্রিরে তো কেউ ঢুকবেও না বা বেরোবেও না, তা কে এত রাত্রিরে এরকম করে যাচ্ছে, সবাই তো ঘুমোচ্ছে। আমি কাউকে কিছু না বলেই সাহস করে আমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নিচে গিয়ে যখন আমি যাই, দেখি আমার দাদা হাঁটছে এবং আমি যে আমার দাদার পিছন নিয়ে হাঁটছি, দাদার সেটাও হুঁশ নেই যে আমি দাদার পিছনে পিছনে আসছি। দাদা সোজা হেঁটে পুকুরের দিকেই যাচ্ছে এবং যেতে যেতে পুকুরের মধ্যে ঝাঁপ মেরে দেয়। আবারও আমার তো ভয়, হাত পা ভীষণ ঠান্ডা হয়ে যায় যে আবার এরকম করলো দাদা। আমি তখন দেখছি যে আবারও দাদা ওরকম ছটফট করছে, কিন্তু যেহেতু আমি সাঁতার কাটতে পারি না, তার জন্য আমি বিভৎস জোরে সবাইকে চিৎকার করেছি এবং আমার চিৎকারের আওয়াজ শুনে পাড়ায় যতজন ছিল সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে। আমাদের বাড়ির পাশে কিছু আমার ভাইরা, জারতো ভাইরা ছিল, তাদের মধ্যে আমার 2 ভাই জলের মধ্যে ঝাঁপ দেয় এবং আমার দাদাকে ওখান থেকে তোলে। যেহেতু ছোট থেকেই আমার মা আমাকে পুকুরে খুব একটা চান করতে যেতে দেয়নি এই সমস্ত কারণের জন্য, আমি সাঁতার কাটতে জানতাম না। কোনো রকমে দাদাকে ওই রাত্রিবেলায় তুলে এনে ঘরেতে শোয়ানো হয়। দাদার আর কোনো জ্ঞান ছিল না রাত্রিবেলায়, কিন্তু কি করবে, সবাই মাথার গোড়ায় দাদার বসেছিল যাতে দাদা আবারও না এরকম কোনো ঘটনা ঘটিয়ে ফেলে কারোর অজান্তে। যাই হোক, বাধ্য হয়ে রাতটুকুনি ওরকম খুব ভয়ে ভয়ে কাটলো। পরের দিন সকালবেলা হতে না হতেই আমরা আর কিছু ভাবিনি, ওই রাত্রিরই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জেঠুর কাছে ওকে নিয়ে যাওয়া হবে মাজারে। সেদিনতে বারটা ছিল হচ্ছে শনিবার। আমরা ঠিক মাজারে নিয়ে যখন যাব, দাদা না কিছুতেই যেতে চাইছিল না, না 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 যাব না, এরম অনেক আরও কথা বলছিল যেগুলো মানে ওর মুখের কথাই নয় এগুলো। যাই হোক, যখন মাজারের গেটের প্রথম সিঁড়িটাতে ওকে নিয়ে উঠি, ওর গায়ে যেন একটা তীব্র শক্তি মতন কাজ করছিল, সবাইকে ঠেলে ফেলে দিচ্ছিল, কিন্তু তাও আমরা ওকে কেউ ছাড়েনি। হাত পা জড়িয়ে ওকে টেনে টুনে কোনো রকমের মাজারের ভেতরে জেঠুর কাছে নিয়ে গিয়ে ওকে হাজির করাই এবং জেঠু ওকে ওইরকম অবস্থাতে দেখে তখন জল ফুঁক দেয়, আরও যা যা করণীয় সেগুলো সব করার পর জেঠু একটাই কথা বলে যে ওই জলেতে কিছু বছর আগে জানিস তো একটা বউ মারা গেছিল, আর এর আগেও তো অনেকেই ওই জলে ডুবে মারা গেছে, তাদের আত্মাটা ওই জলের মধ্যেই সীমিত হয়ে রয়েছে, ওরা এখনো অবধি মুক্তি পায়নি, এরা জল পিশাচে পরিণত হয়ে গেছে, আর এরাই তোর দাদাকে পিছু নিয়েছে, তাই জন্য তোর দাদা বারংবার ওই জলের মধ্যে চলে আছে এবং যখন জলে ঝাঁপ দিয়ে দিচ্ছে তারপর তোর দাদার হুঁশ আসছে, তখনই কিন্তু তোর দাদা হাত পা ছেটকাচ্ছে। এই জন্য বললাম যে তোর দাদাকে ওইদিকে এখন পাঠাবি না, আর এই এই জিনিসগুলো তোদেরকে দিয়ে রাখলাম, এগুলো তোর দাদার হাতে বেঁধে দিবি, আর এই জলের মধ্যে আমি যা পড়ে দেওয়ার পড়ে দিয়েছি, এই জলটা ওকে মুখ হাত পায়ে বুলাবি আর এই বোতলের জলটা ওকে খাওয়াবি, আর ফুরিয়ে যাওয়ার আগেই এর মধ্যে আবারও জল ঢেলে নিবি যাতে ওটা শেষ না হয়। এখন বেশ কিছুদিন এই জলটা ওকে খাওয়া। ওখান থেকে আসার পর দাদাকে আমরা খুবই যত্ন করে রাখছিলাম, দাদাকে যেতে দিচ্ছিলাম না বাইরে একা একা কোথাও, আর দাদার হাতে ওই তাবিজটা বেঁধে দিয়েছিলাম এবং জেঠু যেরম যেরম বলেছিল আমরা ওই জলগুলোও খাওয়াচ্ছিলাম এবং গায়ে হাত পায়েও বুলিয়ে দিচ্ছিলাম। তার কিছুদিন পরে দাদার ঠিক ছিল যে দাদা আবার ওই অন্য দেশে ফিরে যাবে যেখানে দাদা কাজ করতেন, কিন্তু দাদা তো একা যাবে, বৌদিও আসেনি সাথে করে। এবার আমরা ভয় পাচ্ছিলাম যে দাদাকে কী করে ওরকমভাবে একা ছাড়বে, এরকম একটা ঘটনা ঘটে।
আমরা বৌদিকে ফোন করে সবটাই সত্যি কথা জানাই যে এরকম এরকম ঘটেছিল, কিন্তু এখন অনেকটাই দাদা সুস্থ আছে, এই টিকিটটা ক্যান্সেল করে দিচ্ছি, পরের মাসে দাদাকে টিকিট কেটে পাঠানো হবে, একটু সুস্থ হোক। বৌদি ওইগুলো শুনে ভয় পেয়ে গেছিলো। বৌদি বলছিল যে না, আমিও চলে আসছি, আমিও করবো, তোমার দাদাকে নিয়ে একসাথেই ফিরবো, একা একা ফিরবো না। তখন আমি বৌদিকে সবটাই বুঝিয়ে বলি যে এখন আর ওই ভয়ের কোনো ব্যাপার নেই, জেঠু যা করার করে দিয়েছে। তার কিছু মাস পরেই দাদা, 1 মাস পরেই দাদা চলে গেছিল নিজের বাড়িতে। ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, তবে আরও একটা দুর্ঘটনা ঘটে তার কিছুদিন পরেই। দাদা এখান থেকে যখন বিদেশে ফিরে যায় নিজের কর্মসূত্রে, সেখানে গিয়ে আবারও ডেলি ডিউটি যেমন যেত, অফিস থেকে বাড়ি আসতো, সব কিছুই ঠিক ছিল, কিন্তু দাদার একটু শখ ছিল যেন সুইমিং করবে। আমার সাথে ফোনেও কথা হতো, মায়ের সাথেও কথা হতো, কিন্তু দাদা সুইমিং পুলে চান করতে গিয়ে দাদার মৃত্যু ঘটে। অকালেই দাদা আমাদের ছেড়ে চলে যায়। তো এটা একটা দুঃখের ঘটনা, বিদেশেই দাদা মারা যায়। সেখান থেকে আমাদের ফোন করে বৌদি, ভীষণ কান্নাকাটি, বাড়িতে একটা খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায়। যাই হোক, যেটা জানা গেল সেটা হচ্ছে যে জেঠুর কাছে আমরা ছুটে গেছিলাম যে জেঠু সবই তো ঠিক ছিল, তাহলে দাদার এরকম ঘটলো কেন? তখন জেঠু বলেছিল যে একটু ভালো করে বৌদিকে জিজ্ঞাসা করবি যে ও যখন সুইমিং পুলে চান করছিল ওর হাতে তাবিজটা খোলা ছিল কিনা, কারণ সুইমিং পুলটা তো অতটাও ডিপ না যেখানে ডুবে যাবে পুকুরের মতো, আর তোর দাদা সাঁতার কাটতে জানতো। তা যখন বাড়ি এসে বৌদিকে জিজ্ঞাসা করি যে বৌদি দাদার হাতে কি তখন তাবিজটা ছিল, তখন বৌদি বলে না, তাবিজ তো ছিল না, তোমার দাদা তো তাবিজ খুলে দিয়ে সুইমিং পুলে চান করতে গেছিল। ঠিক তার পরের দিন আমি আবারও জেঠুর বাড়িতে যাই এবং জেঠুকে গিয়ে সমস্ত ঘটনাটা বলি যে না, সুইমিং পুলে যখন চান করতে যায় তখন দাদা তাবিজটা খুলে গেছিল। তখন জেঠু বললো যে দেখলি, আমার আন্দাজ ঠিকই ছিল, ওই যে ও এখানে চান করতে নেমেছিল, ওই যে জল পিসাচটা ওর পিছু নিয়েছিল, সে ওর সঙ্গেই ওখানে অব্দি গেছিল, শুধুমাত্র কোনো ক্ষতি করতে পারেনি, ওর গায়ের মধ্যেই তাবিজটা ছিল বলে। যতদিন ওর গায়ে তাবিজটা ছিল ও ধারে পাশে ঘেঁষতে পারেনি। ও যখনই ও তাবিজটা খুলেছে তখনই ও ওকে তাক করে রেখে দিয়েছিল যে ওকে জলে ডুবিয়ে মারবে, নাহলে সুইমিং পুলে কোনো সাধারণ মানুষ যারা সুইমিং করতে পারে তারা তো মরে যেতে পারে না। এই ছিল ঘটনা। দিদি, তুমি তোমার মতন করে ঘটনাটা বলো, আশা করি সকল শ্রোতাদের ভালো লাগবে। ধন্যবাদ দাদা, এত ভালো একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য, এবং খুব খারাপও লাগলো যে আপনি আপনার দাদাকে হারিয়েছেন এরকমভাবে। তার জন্য তো আর কিছু করার নেই, এটা ওনার অজান্তেই ঘটনাটা ঘটেছে, এবং এরকম অনেক এন্টিটি রয়েছে যারা ক্ষতি করার জন্য মানুষের পিছু ছাড়তে চায় না, শুধুমাত্র মানুষের ক্ষতি করবে বলে। এবং আমরা যে সমস্ত জিনিস হয়তো খালি চোখে দেখতে পারি না, তার জন্য আমাদের সঙ্গে হয়তো অনেক রকম আনন্যাচারাল জিনিসপত্র ঘটে থাকে। তা সেগুলো আমরা একটু যদি মেনে চলার চেষ্টা করি বা একটু গুরুজনদের কথা শুনি, হয়তো এত বড় ক্ষতি হবে না। যাই হোক, আর তো কিছু করার নেই। আমার ঘটনা এটাই ছিল, আশা করছি আমার সকল শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। এবং দাদা যেরকম করে ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছিল, আমি চেষ্টা করেছি ওই রকমভাবেই আপনাদেরকে গুছিয়ে বলার মতো, এবং আপনারা জানাবেন আপনাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্টে। ধন্যবাদ আরও একবার। এবং সতত শেষে একটাই কথা বলবো, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং কালো জাদুকে প্রমোট করে না এবং করবেও না, এবং ধর্ম নিয়েও কোনোদিনও ভেদাভেদ করে না এবং করবে না। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। আমি চেষ্টা করছি নতুন নতুন ঘটনা আপনাদেরকে দেওয়ার এবং আপনাদেরকে আরও ভালো করে এন্টারটেনমেন্ট করার জন্য। তবে দেখা হচ্ছে নেক্সট একটি ঘটনাতে সামনের সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।